3টের সময় বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলেছিলেন, শাওন, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বিয়ে করব, এতে তোর কোনো আপত্তি আছে? আমি ঘুমিয়েছি রাত 1টার দিকে। 3টার দিকে বাবা দরজায় টোকা দিয়ে ডেকে তুললেন। এখনো চোখ জ্বলছে। বাবার বিয়ের কথা শুনে আমার ঘুম তো কেটে গেছে। ভাবছি, বাবা তো কোনো জীবনে নেশা করেনি, সিগারেটও খাননি কখনো। রাত দুপুরে হঠাৎ বিয়ের ভূত উঠলো কেন মাথায়? চুপ করে থাকবি? তোর আপত্তি থাকলে থাকুক, আমি বিয়ে করব, এটাই শেষ কথা। আমার জবাবের অপেক্ষা না করে বাবা দরজা থেকে ফিরে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম তখনও। বাবার কথা হজম করার চেষ্টা করছি, হজম হবে বলে মনে হচ্ছে না। সকালে বাবার সাথে গুরুত্ব সহকারে কথা বলতে হবে, নয়তো দেখা গেল বাবা সত্যি সত্যি কোনো মধ্যবয়স্কা নারীকে এনে বলবে, শাওন, এই যে ইনি তোর নতুন মা। বাবা কি কোনো গোপনে কারোর সাথে সম্পর্ক গড়ে তুলছেন? বিয়ের জন্য চাপ দিচ্ছে কেউ? নয়তো এই মধ্যরাতে আমাকে ডেকে বিয়ের কথা বলবে কেন? তিনি আমার বিয়ের কথা বলতে পারেন, এই বয়সে নিজে কেন বিয়ে করবেন? মা গত হয়েছে 1 যুগ পেরিয়ে গেল। তখন আমার বয়স 10 বছর, মিতু তখন 3তে পড়ে, বয়স 8.5-এর মতো। মিতু আমার ছোট বোন। কোনো অসুখ ছাড়া এক সন্ধ্যার রাতে মা বুকে ব্যথা উঠেছিল বলে বিছানায় শুয়ে পড়লেন। বাবা গেলেন ডাক্তার আনতে। প্রতিবেশীরা অনেকেই উপস্থিত ছিল। মা আমাকে ইশারা করে কাছে রাখলেন। আমি মায়ের দিকে এগিয়ে গেলাম। মা আমার মাথা কাছে নিয়ে কপালে চুমু মৃদু স্বরে বললেন, বাবার কথা শুনবি, মিতুকে দেখে রাখবি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মা বিদায় নিলেন। আমি কান্না করে দিলাম। মিতু এসে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। বাবা ডাক্তার নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে আছে, যে ঘুম থেকে কেউ সজাগ হয়নি কখনো। আমি বড় হলাম, মিতু বড় হলো। মিতুকে বছর 2 আগে বিয়ে দিলাম। তার এখন সুখের সংসার। আমরা ছোট থাকতে যদি বাবা বিয়ে করতেন তাহলে মেনে নেওয়া যেত। মা মারা যাওয়ার 12 বছর পর এসে এই বয়সে কেন তিনি বিয়ে করতে চাইবেন? সকাল ঘুম ভাঙল 10টার দিকে। আমি তৈরি হলাম। 11টায় শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে আমার উপস্থাপনা করার কথা রয়েছে। ঘর ছেড়ে বাইরে বের হয়ে দেখি বাবা দাঁড়ানো। মনে হয় আমার জন্য অপেক্ষা করছেন। রাতের কথা মনে পড়ল। বাবা বিয়ে করতে চান, এখনও নিশ্চয় সে কথাই বলবেন। শাওন, আমি আরও দুজনের সাথে কথা বলছি। আগামীকাল একটি পাত্রী দেখতে যাব, পছন্দ হলে সেখানেই বিয়ে। চাইলে তুইও যেতে পারিস। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। একটু রাগ হচ্ছে, কিন্তু এখন এই সেই রাগ প্রকাশ করতে ইচ্ছে করছে না। বাবাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় শুধু বললাম, এই বয়সে বিয়ে করলে মানুষ হাসাহাসি করবে, পাগলামো করো না। আমি গেট দিয়ে বের হওয়ার সময় শুনতে পাচ্ছি বাবা গলা চওড়া করে বলছেন, কোন মানুষ কি বলল সেটা শোনার সময় নেই আমার। আমি কারো খাই না। আমি আর কথার উত্তর না দিয়ে হেঁটে চললাম। দুপুরে বাড়ি আসিনি। সন্ধ্যা রাতেও বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বাবা চাকরি থেকে অবসর গ্রহণ করছে, সারাদিন বাড়িতে থাকেন। তাই বাড়িতে আসলে বাবা যে উপস্থিত থাকবেন তা এক প্রকার নিশ্চিত। রাতের খাবারও দুপুরের মতো হোটেলে খেয়ে নিলাম। মনিরের মায়ের হাতের রান্না তেমন খারাপ না। আমাদের রান্না, ঘর মোছা ও কাপড় ধোয়ার কাজ করে দেন মনিরের মা। আমি বাড়ি ফিরলাম রাত 11টায়। বাবার ঘরে তখনও বাতি জ্বলছে। আমি পা টিপে টিপে নিজের ঘরের দরজা খুললাম। দরজা লাগানোর সময় দেখি বাবা ধীর পায়ে এগিয়ে আসছেন। এখনও আর চাইলেও দরজা লাগিয়ে দিতে পারবো না। বাবা এসে খাটে বসলেন। আমি বাবার দিকে ফিরে দাঁড়ালাম। অপেক্ষা করছি বাবার কথা শোনার জন্য। এবার সত্যি আমি বিয়ে করব শাওন, যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। আমি বাবার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। বাবার হাতে ধরলাম। বললাম, কেন বাবা? এত বছর পেরিয়ে গেছে, আপনি বিয়ে করেননি, এখন কেন আপনাকে বিয়ে করতে হবে? আমরা তো সমাজের বাইরে নই। সমাজের মানুষ কি বলবে একবার ভেবে দেখেন। বাবা আমার হাত সরিয়ে দিলেন। তারপর বললেন, আজ তুই একবেলা না খেয়ে তোকে সমাজের কেউ এসে জিজ্ঞাসা করবে না তুই খেয়েছিস কি না। এত বছর তোরা ছোট্ট ছিলি, তোদের নিয়ে সংসার ছিল, মিতুকে বিয়ে দিলাম। 4-5 মাসে একবার দেখতে আসে। তুই সকালে যাস, আসিস রাতে। আমার আর কে আছে শাওন? আমি কাকে নিয়ে থাকি এই একলা বাড়িতে? সবারই একটা আপন মানুষ লাগে রে বাবা। আমি বাসা থেকে উঠে দাঁড়ালাম। অন্যদিকে তাকিয়ে বললাম, সবার আপন মানুষ লাগে, আমি কি তোমার আপন না? বাড়িতে একলা থাকো ঠিক আছে, আমি বিয়ে করলে তোমার পুত্রবধূ আসবে বাড়িতে, তোমরা নাতি নাতনি হবে, তখন আর তুমি একলা থাকবে না। বাবা বসা থেকে উঠে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন, তুই আমাকে বুঝতে পারবি না, একদিন যখন আমার মতো একা হবি তখন বুঝতে পারবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি খাটে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লাম। কি এক দুশ্চিন্তা এসে ভর করলো আমার।
আরও আগে বিয়ে করার প্রয়োজন ছিল। এতদিনে একটা সন্তান হয়ে যেত। বাবা নাতি-নাতনি নিয়ে সময় পার করতেন। তাহলে আর আজ বিয়ের জন্য বাবা উঠে পড়ে লাগতেন না। বিয়ে করা হয়নি ফারজানার জন্য। তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও বছর পেরিয়ে গেছে। যখন সম্পর্ক ছিল তখন বিয়ে করতে পারিনি। কারণ ফারজানার বড় বোন তখনও বিয়ে হয়নি। আমি ছিলাম অপেক্ষামান, আর এখন তো সম্পর্কটাই আর বেঁচে নেই। ফারজানা আমার সাথে যে প্রতারণা করেছে সেই যুক্তিতে পর দিন অন্য কোনো মেয়েকে বিয়ে করে তাকে দেখ- দেখিয়ে দেওয়াটা বড্ড প্রয়োজন ছিল। কিন্তু সদ্য বিচ্ছেদ হওয়া প্রেমিকের মন তো একটু দুঃখবিলাসী করতে চাইবে। আমার দুঃখবিলাসী অন্যরকম। মধ্যরাত অবধি ছাদে বসে বিরহর গান শোনা, হাতে থাকবে জ্বলন্ত সিগারেট, কখনো দুই এক টান দিয়ে আকাশমুখী হয়ে ধোঁয়া ছাড়বো, কখনো টান ছাড়াতে জ্বলতে থাকবে সিগারেট। আকাশে মেঘমুক্ত চাঁদ ফিস ফিস করে চাঁদের সাথে কথা বলা। আমার এই দুঃখ বিলাস চলা অবস্থায় ফারজানাকে যেন কম অনুভূত হয়। সেজন্য গ্যালারি থেকে তার সব ছবি তাড়িয়ে দিয়েছি। বাকি ছিল একটা ছবি, শিল্পকলা একাডেমির সামনে তোলা একটা ছবি। ছবিতে আমিও ছিলাম। আমার গজ দন্ত আড়াল করার বৃথা চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। ছবিতে তা জ্বলজ্বল করছে। দাঁত কখনো জ্বলজ্বল করে টেলিভিশনের ক্লোজ আপের বিজ্ঞাপনে জ্বলজ্বল করতে দেখা যায়। বছর দুয়েক আগের কথা। শ্রাবণ মাসের অভিমানী টাপুর টুপুর রিস্কার ভেতর বসে বড় পলিথিন নিয়ে নিজেকে ঢেকে নিয়েছি শিল্পকলাতে। 2 ঘন্টা অনুষ্ঠান উপস্থাপনা শেষ করে বাইরে এসে দেখি টাপুর টুপুর তখনও থামেনি। আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি, আরও অনেকেই অপেক্ষা করছে বৃষ্টি থেমে যাওয়ার। হঠাৎ পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, শাওন সাহেব, আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। উঠে আসার উপায় খুঁজে পাচ্ছি না। আমাকে কি আপনার প্রেমে ডুবে যাওয়ার অনুমতি দেখলেন? পাশ ফিরিয়ে তাকিয়ে দেখি শ্যামবর্ণের এক তরুণী, গায়ে মনে হয় সবই হার, কালো রঙের শাড়ি পরেনে, তবে কপালে কোনো টিপ নেই। বাঙালি অনেক মেয়ে টিপ পরা পছন্দ করে না। আমি তরুণীর কথার উত্তর খুঁজে পাচ্ছি না। মেয়েটার নাম জানলো কিভাবে? ঠিক আছে, এত তাড়াতাড়ি ভাবতে হবে না, সময় নিন। এই যে কাগজটাতে আমার ফোন নাম্বার আছে, বাড়িতে গিয়ে ফোন দিবেন, আমি অপেক্ষা করব। তরুণী আমার হাতে ছোট্ট একটা কাগজের টুকরো ধরিয়ে দিল। আমি কিছু না বলে কাগজটি হাতে নিলাম। তরুণী এই বৃষ্টিতে একটি রিক্সা নিয়ে চলে গেল, যেন লজ্জা পেয়ে নিজেকে আড়াল করে যাচ্ছে। কাগজের টুকরোতে ফোন নাম্বারের পর মেয়েটির নাম লিখা, ফারজানা। সকালে মিতু বাড়ি এলো তার স্বামীকে নিয়ে। ঘুম থেকে উঠেই আমি মিতুকে ফোন করে বাবার অদ্ভুত ইচ্ছের কথা জানিয়েছিলাম। মিতু আর দেরি করেননি। ঘন্টা দুয়েক পথ পেরিয়ে ছুটে এসেছে। বাবা তখন বাজারে গিয়েছিল। আমি বাবাকে ফোন করে বললাম, বাবা একটু বেশি বাজার লাগবে। মিতু এসেছে তার স্বামী নিয়ে। বাবা ফোনের ওই পান থেকে 30 সেকেন্ডের মতো চুপ থাকলেন। মনে হচ্ছে আমার কথা শুনে খুশি হতে পারেনি। বাবা অসহায় স্বরে বলল, মিতুকে তুই ফোন করেছিস তাই না? আমি কি কাউকে ভয় পাই নাকি? তোদের ভালো না লাগলে চলে যাবি আমার বাড়ি থেকে। আমি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দেই। পেছন ফিরে দেখি মিতুর স্বামী দাঁড়িয়ে। আমাকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো ভাইয়া? মিতু এসব কি বলছে? বোঝাতে বাকি নেই, মিতু তার স্বামীকেও জানিয়েছে। আমি মুচকে হাসি দিয়ে মিতুর দিকে তাকালাম। মুখ গোমড়া করে বসে আছে। আমি একটু এগিয়ে যাওয়ার পর মিতু মুখ তুলে তাকিয়ে বলে, ভাইয়া, বাবা যদি এমন করে আমি কিন্তু আর এই জীবনে এই বাড়িতে আসবো না। মিতুর অভিমানী স্বরে বিপরীতে আমি বললাম, বাবা আসলে বলবি, যেভাবেই হোক বিয়ের ভূত নামাবি মাথা থেকে, নয়তো আজ বিকেলেই কিন্তু বাবা বিয়ে করে ফেলবে। মিতু চোখ বড় বড় করে বলল, বললেই হলো? মান সম্মান সব জলাঞ্জলি দিবে নাকি? ঘরে এখন নীরবতা, অপেক্ষা বাবার আগমনে। ফারজানার কাছ থেকে ফোন পেয়ে সেদিন রাতে আমি ঠিকই ফোন দিয়েছিলাম। সন্ধ্যা রাতে ঝুম বৃষ্টি। আমি জানলা খুলে দেখি ততক্ষণে বিদ্যুৎ চলে গেছে। ঘরের বাইরে ঘুটঘুটে অন্ধকার। জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শ করা যায়। তখন মনে পড়ল ফারজানা নামের মেয়েটার কথা, যে বলেছে সে আমার কণ্ঠের প্রেমে পড়েছে। কিন্তু সে আমার নাম জানলো কি করে? বৃষ্টি কিছুটা কমে আসলে টাপুর টুপুর হচ্ছে। আমি প্যান্টের পকেট থেকে কাগজটা বের করলাম, ফোন দিলাম ফারজানাকে। অপর প্রান্ত হয়তো মোবাইল হাতে নিয়েই বসেছিল। সাথে সাথে হ্যালো শুনে কি বলবো সেটাই ভুলে গেছি। হ্যালো, কি ব্যাপার? কথা বললে ফোন দিলেন কেন? হ্যালো হ্যালো, আমি শাওন। আপনি ফোন দিতে বলেছিলেন। আমি ভুল শুনছি না তো? আপনি সত্যিই ফোন দিয়েছেন? আমি তো এখন খুশিতে আত্মহারা। শাওন সাহেব আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান না করে গ্রহণ করেছেন? এই যা ভাবছেন তা নয়, আসলে আমার কৌতূহল, আপনি আমার নাম জানলেন কিভাবে? এটা খুব সহজ। আপনি শিল্পকলাতে নিয়মিত উপস্থাপন করেন, আর উপস্থাপকের নাম জানাটা খুব কঠিন?
আগে বলুন, আমার প্রেম নিবেদন মঞ্জুর করেছেন তো? আপনি তো আমার কণ্ঠের প্রেমে পড়েছেন, আমার না। কণ্ঠের মানুষটা তো আপনি। তাহলে দেখা গেল আমার কণ্ঠ হঠাৎ করে আগের মতো সুর না করে কথা না বলে, তখন তো আর আমাকে ভালোবাসবেন না। ধরে নিন গোটা আপনাকেই আমি ভালোবাসি। এবার তো গ্রহণ করবেন। আমি রাখি এখন, বৃষ্টি হচ্ছে। ফোন রেখে দিলাম, জানলা দিয়ে আবারও বাড়িয়ে দিলাম হাত। বৃষ্টির ফোঁটা পানিতে শরীর এক প্রকার শিহরণ জাগ্রত। বাবা বাড়ি ফিরলেন, ২ হাতে ব্যাগ ভর্তি বাজার। বারান্দায় বসা আমি আর মিতু। মিতুর স্বামী ঘরে শুয়ে আছে। বাবার গলার আওয়াজ শুনে সেও বেরিয়ে এলো। বাবা এসে মিতুকে উদ্দেশ্য করে বললেন, একটা ফোন করে তো আসলে পারতি। তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে? বাবাজি, তুমি কেমন আছো? এই নিয়ে অনেক বাজার করেছি। মনির মায়ের রান্না খেতে খেতে আলসার বাড়িয়ে ফেলার অবস্থা। বহুদিন পর তোর হাতের রান্না খাবো। কারো উত্তরের আশা না করে বাবা একা একা কথা বলে গেলেন। তাতে মিতুর রাগ একটুও কমেনি, উল্টে বেড়েছে। মিতু বলল, বাবা আমি এখানে খেতে আসিনি, থাকতে আসিনি। কী সব শুনছি? এই বয়সে ভীমরতি ধরেছে তোমার? বাবা মিতু স্বামীর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। দৃষ্টি নিচের দিকে দিয়ে বললেন, এখন এসব বিষয় থাক, আগে রান্না কর। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। মিতু বলল, বাবা আমি একবার বলেছি আমি এখানে খেতে আসিনি, থাকতেও আসিনি। বাবা এবার রেগে গেলেন। মা মারা যাওয়ার পর থেকে বিগত ১ যুগ ধরে সময়ের মধ্যে বাবাকে এত রেগে কথা বলতে দেখিনি আমি। বাবা বললেন, তাহলে কি করতে এসেছিস এখানে? আমার বিচার করার জন্য? তুই বিচার করবে আমার? থাকতে না আসলে এখান থেকে যা, তোর শ্বশুরবাড়ি যা। বিয়ে দিয়ে দিছি, এখন সেটাই তোর বাড়ি। আমি কোনো কথা বলছি না। অন্য রকম এক বাবাকে দেখছি, যিনি বিয়ে করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মনে হয় না কেউ তাকে এই সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে। মিতু কান্না করছে, তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো তুমি। আর কোনোদিন এই বাড়িতে আসবো না আমি। মিতু বেরিয়ে যাচ্ছে, তার স্বামী সাথে যাচ্ছে। বাবা একা একা বলতে লাগলো, যা যা, আসিস না এই বাড়িতে। না আসলে আমার আরও ভালো হয়। আমার দিকে তাকিয়ে বলল, এবার খুশি হয়েছিস তো? ফোন তো এই জন্য করেছিলি। আমি তবুও কোনো কথা না বলে ঘরের ভিতরে চলে গেলাম। বিকেলে বাবা সত্যি রওনা হচ্ছে পাত্রী দেখতে। সাথে যাচ্ছেন এলাকার পরিচিত ২ জন, দূর সম্পর্কের চাচা হয় আমার। এতদিন তাদের অনেক শ্রদ্ধা সম্মান করতাম। তারা তো শিক্ষিত মার্জিত মানুষ, জ্ঞানী মানুষ। তারা বাবাকে বোঝাতে পারতো, উল্টো তারাই যাচ্ছে বাবাকে পাত্রী দেখানোর জন্য। পাত্রী পছন্দ হলে বিয়ে করে সাথে করে নিয়ে আসবেন। আমাকে বাবা আবারও বলে গেলেন, তুই যাবি সাথে? চিন্তা করিস না, তুই গেলে বিয়ে ভাঙবে না। তারা জানে আমার বড় ছেলে বড় মেয়ে আছে। আমি কথার কোনো জবাব দেইনি। বাবা অঘোষিত বরযাত্রী নিয়ে যাচ্ছে। পাত্রী পছন্দ হলে বাড়ি ফিরবেন নতুন বউ নিয়ে। বাবা বাড়ি থেকে বের হওয়ার পর আমি আবার ঘরে গিয়ে শুয়ে থেকে ভাবছি, আমার বাড়িতে থাকা ঠিক হবে না। মন থেকে বাবার সিদ্ধান্তকে মানতে পারছি না। সমাজের মানুষের কটু কথা যেন আমার চোখে ভেসে বেড়াচ্ছে। আমি আগে কেন বিয়ে করলাম না, সেই জন্য আফসোস হচ্ছে। ২ দিন পর দেখা যাবে, রাস্তায় বের হলে মানুষজন নানান কথা বলাবলি করবে। বলবে, বাবার বিয়ে করাই শেষ হয় না, শাওন আর কবে বিয়ে করবে। ফারজানার কথা মনে পড়ছে। তাদের বাড়ি পূর্ব ব্রহ্মনদী শিল্পকলা একাডেমি থেকে পায়ে হেঁটে যাওয়া। আমি ফারজানার প্রেম নিবেদন কেন যেন ফিরিয়ে দিতে পারিনি। আমিও প্রেমে পড়েছিলাম তার। ভালোবেসেছি মন থেকে, কিন্তু ফারজানা আমাকে ভালোবেসেনি। তার মোহ ছিল আমার প্রতি, আমার কণ্ঠের প্রতি। তার মোহ কেটে গেছে। আমার কণ্ঠ আছে আগের মতোই। এখনও শিল্পকলাতে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলি। এই পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু ফারজানা আমার সাথে আর থাকেনি। সে নতুন করে অন্য ছেলের প্রেমে পড়ল। পারিবারিকভাবে তাদের বিয়েও হলো। আমার কাছে বিয়ের আগে আরশিনগর পার্কে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। আমি দয়া দেখিয়ে তাকে ক্ষমা করে দিলাম। হয়তো কোনো একদিন তার কোলে ছোট্ট বাচ্চা দেখব। ফারজানা ভদ্রতার দেখিয়ে হয়তো কোলের বাচ্চাকে বলবে, এটা তোমার মামা হয়, শাওন মামা। আর ভাবতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যেই মনে পড়ে যায়। কিছুক্ষণ ভাবলে মাথার একপাশ ভোঁতা যন্ত্রণা হচ্ছে এখন। তাই ভাবতে ইচ্ছে করছে না। বাইরে বাবার গলার শব্দ শোনা যাচ্ছে। এত তাড়াতাড়ি বাবা চলে এলো? পাত্রীর বাড়ি কি কাছাকাছি? তিনি কি বিয়ে করে ফিরছেন? বাইরে যেতে ভয় হচ্ছে। বাবা বিয়ে না করেই ফিরে এসেছেন। সাথে দূর সম্পর্কের চাচা দুটো নেই। আমাকে ডাকছেন, কই গেলি শাওন? শুনে যা একটু। আমি উঠোনে দাঁড়ালাম। বাবা আমার দিকে এগিয়ে এলেন। আমার কাঁধে হাত রেখে বললেন, সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমি বিয়ে করব না। বিয়ে করবি তুই? পছন্দ থাকলে বল, নয়তো আমি তোর জন্য পাত্রী দেখা শুরু করি। আর মৃত্যুর শ্বশুরবাড়ি গিয়ে তাকে নিয়ে আয়। বাজারগুলো নষ্ট হবে, এসে যেন রান্না করে। কথাটুকু বলে বাবা ঘরে চলে গেলেন। আমার চোখ ছলছল, কিন্তু ঠোঁটের কোণে মৃদু হাসি।
কেউ হয়তো দেখেনি আমার মনে আনন্দ খেলা করছে। আমি বিয়ে করব সেই আনন্দ নয়, বাবা বিয়ে করবে না সেই আনন্দ। মিতু এসেছে সন্ধ্যায়, আমি আনতে যাইনি। ফোন করার পর দ্রুত চলে এসেছে, সাথে তার স্বামী আসেনি। কাল সকালে এসে বিকেলে চলে যাবে, এটাই মিতুর ভাষ্য। বাড়িতে এসে প্রথমে আমার কাছে গিয়ে মিতু বলল, ভাইয়া সত্যি নাকি? মন ঘুরল কিভাবে? আমি বললাম, কিছুই তো বুঝতে পারছি না। শুধু বলল সিদ্ধান্ত পরিবর্তন করছে, আমাকে বিয়ে করতে হবে, পাত্রী দেখা শুরু করবে। তাই হোক ভাইয়া, তুমি বিয়ে এবার করে নাও, তবু মান সম্মান হাত থেকে বাঁচাও। হ্যাঁ, কয়েকটা দিন সময় দরকার, আমি মানসিকভাবে তৈরি হই। ভাইয়া, পরে আবার বাবার মন ঘুরে যেতে পারে। পাত্রী দেখতে দেখতে এমনিতে কয়েকদিন সময় পার হবে, তুমি আর না করো না। যাই, আমি গিয়ে রান্না বসাই। মিতু চলে গেল রান্নাঘরে। বাবা বাড়িতে নেই, চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। আমার আজকে সারাদিন আর বাইরে যাওয়া হয়নি। এক কাপ চা আমার দরকার ছিল। গ্রামের নাম চিনিসপুর। গ্রামের মাঝ বরাবর একটাই পাকা রাস্তা, আর বাদবাকি সবই মাটির রাস্তা। পাকা রাস্তা থেকে মেটে পথ ধরে মিনিট 10 হাঁটতে হয়, তারপর দেখা মিলবে একতলা বাড়ি। সাদা চুনকাম করা ছাদে সারি সারি ফুলের টব রাস্তা থেকে দেখা যায়। একপাশে পুকুর, ঘাট থেকে সিঁড়ি নেমে গেছে পুকুরে। পাশে কিছু ফুল গাছ, সাথে একটি লোহার দোলনা। বাড়ি দেখলে মনে হয় গ্রামের ভিতর এক সুখী পরিবার বাস করছে। যদিও বাড়ি গাড়ি অর্থবিত্ত সুখ আসে না। যদি মনে সুখ না থাকে, তবুও বাড়িটিকে আমার সুখী বাড়ি মনে হয়। এই বাড়িটাই আমার শ্বশুর বাড়ি। বিয়ে করেছি গত পরশু। বিয়ের পর নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে দুদিন থাকার একটি রীতি প্রচলিত আছে। আজ তারই সুবাদে আমি এই বাড়িতে। আগামীকাল তানহাকে নিয়ে আমাদের বাড়ি ফিরবো। তানহা আমার অর্ধাঙ্গিনীর নাম, এই বাড়ির একমাত্র মেয়ে। এখানে আসার পর থেকে তানহাকে আমার কাছাকাছি খুব কম সময়ের জন্য পেয়েছি। দুদিন ধরে সকালে কয়েকটা মেয়ে আসে এই এলাকার, যাদের সাথে তানহা বড় হয়েছে, তাদের সাথে ছোটাছুটি করছে। আমি ছাদে একটি চেয়ারে পেতে বসে আছি, পুকুরের মাছের খাবি খাওয়া দেখছি। শ্বশুরমশাই ভাত ঘুমিয়ে আছেন। আমার শাশুড়ি অর্থাৎ তানহার মা নেই, খালার কাছে বড় হয়েছেন। তার খালা এই বাড়িতে থাকে, কিন্তু তার খালু কোথায় বা আছে কি না সে সম্পর্কে আমার ধারণা নেই। বাবা, কেমন আছো? একা কি করছো? প্রশ্ন শুনে পিছনে ফিরে দেখি তানহার খালা। আমি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বললাম, ভালো আছি খালা, আপনি বসুন। তিনি বসেননি, আমার দিকে তাকিয়ে বললেন, তানহার উপর রাগ করো না। মা মরা মেয়েটাকে আমি মানুষ করছি, কাল তো তোমার সাথে চলে যাবে। আবার কবে জানি আসে, তাই বান্ধবীদের সাথে ঘুরে বেড়াচ্ছে। দূরে জানে, এই মহল্লার মধ্যেই আছে। ওই যে টিন শেডের ঘরটা, এখন আছে ওই বাড়িটায়। খালা হাত ইশারা করে বাড়িটা দেখিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম ওনার চোখ ছলছল, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। আমি কিছু জিজ্ঞাসা করার আগে তিনি আবার বললেন, আমার কোনো সন্তানাদি নেই, তানহা আমার মেয়ে, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। কথা বলে তিনি আঁচলে চোখের পানি মুছলেন। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। একটু এগিয়ে গিয়ে বললাম, খালা, আমারও মা নেই, আপনি আমার মায়ের মতো। আমি আপনাকে কথা দিচ্ছি, তানহাকে আমি কোনো কষ্ট দিব না। ও ভালো থাকবে আমাদের বাড়িতে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন কত চিরচেনা আপন। তারপর ছাদ থেকে নেমে গেলেন। আমি আবার চেয়ারে বসে পড়লাম। মধ্যরাতে ঘরের বাতি নিভিয়ে তানহা আমার পাশে শুয়ে আছে। চঞ্চল এই মেয়েটা আমার কাছাকাছি আসলে যেন চুপ হয়ে যায়, কথা কম বলে, কিছু খুঁজে না পেলে এটা সেটা জিজ্ঞাসা করে আবার চুপ হয়ে থাকে। আমি অন্ধকারে তাকে ডাকলাম, তানহা। তোমার খালামণির স্বামী কোথায়? কিছু মনে করো না, আজ ওনার সাথে কথা হলো, খুব জানতে ইচ্ছে হলো। খালামণি বিয়ের 3 বছর পর স্বামী বাড়ি ছেড়ে চলে আসেন। কোনো ঝগড়া করে নয়, খালামণির সন্তান হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর সুফল পায়নি, তাই খালুর বংশ রক্ষা করতে পারেনি। সংসারও আর করা হয়নি। তখন মা আমাদের বাড়িতে খালামণিকে নিয়ে আসলেন। এর 4 বছর পর আমার মা মারা গেছেন। সেই থেকে খালামণি আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন। তিনি খুব ভালো মনের মানুষ, তোমার কথা খুব ভাবেন। আমাদের এই বাড়ির সবাই ভালো মানুষ। বাবা সারাদিন বই পড়েন। সরকারি থেকে অবসর গ্রহণ করার পর বই যেন বাবার একটা সংসার। আমাদের বাড়িতে এসে বাবাকে কতক্ষণ সামনে দেখেছো? মিনিট 10-এর মতো পেয়েছি। এই বাড়িতে মানুষ কম, আর উপরে তুমিও কাল আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। কোথায় মানুষ কম? বাড়িতে 4টা কাজের মানুষ, সবাই বাবার নিকট আত্মীয়। আর্থিক অনটন থাকায় বাবা এই বাড়িতে রেখে দিয়েছেন। বুঝলাম, কিন্তু আমাদের বাড়িতেও মানুষ কম, বাবা আর আমি। মনিরের মা কাজকর্ম করে দেয়। আমি বাড়ির বাইরে গেলে তোমার একা লাগতে পারে, আমি না হয় বাবার কাছ থেকে বই নিয়ে যাব, সময় কেটে যাবে। আর তুমি তো সারাদিন গিয়ে উপস্থাপনা করো না। তাছাড়া খালাকে দেখতে আমি
প্রতি সপ্তাহে আমাদের বাড়ি আসবো। তানহার সাথে আমি আর কথা বাড়াইনি। দু চোখে ঘুম ভোর করেছে। বছর দেড়েক পর মিতু সেদিন আমাদের বাড়িতে এলো। তার কোলে ছোট্ট মেয়ে, মেয়ের বয়স 6 মাস। দুদিন থেকে চলে যাবে। গরমের দিন বিদ্যুৎ চলে গেলে ভ্যাপসা গরম ও ভয়ঙ্কর হয়। সন্ধ্যা রাত মিতু তার কোলের শিশুকে তালপাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়াচ্ছেন। আমি উঠোনে পায়চারি করছি। তানহা দরজা ধরে দাঁড়িয়ে আছে, মিতুর সাথে টুকটাক কথা বলছে। বাবা বেরিয়ে এলেন ঘর থেকে। মিতুকে উদ্দেশ্য করে বাবা বললেন, তখন তো আমি বিয়ে করলে তোদের নাক কান কাটা যেত। বলেছিলাম আমার একা একা ভালো লাগে না। তোর ভাই বলেছে সে বিয়ে করবে, আমার নাতি নাতনি হবে, তাদেরকে আমি সময় কাটাবো। এখন কোথায় আমার নাতি নাতনি? কথাটুকু বলে বাবা হঠাৎ করে নিজের ঘরে চলে গেলেন। আমি প্রচণ্ড লজ্জা পেলাম। তানহা দরজা ছেড়ে ঘরে চলে গেল। মিতুর মুখে কোনো কথা নেই। আমি আর দেরি না করে দ্রুত ঘরে চলে গেলাম। তানহা বালিশে মুখ গুজে কাঁদে। আমি তার মাথায় হাত রাখলাম। কান্নার আওয়াজ বেড়ে গেল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, এমন করো না তানহা, তোমার তো কোনো দোষ নাই। দরকার হয় আমরা ডাক্তারের কাছে যাব। আর বিয়ে তো হলো মাত্র 1.5 বছর। ভেঙে পড়ার মতো কিছু হয় নাই। বাবা মুরব্বী মানুষ, একাকিত্ব থেকে হয়তো কথাটা বলেছে। তানা বালিশ থেকে মাথা তুলে সোজা বলল, আমাকে উদ্দেশ্য করে বলল, কালকে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি সম্মতি প্রকাশ করার পর সে যে আমার বুকে মাথা রেখে পুনরায় কান্না জুড়ে দিল। আমি তাকে কাঁদতে দিলাম। মেয়েদের আবেগ বেশি, তাদের মন খুব নরম হয়, অল্প আঘাতে ব্যথা পায় বেশি। কাল যাব কোনো এক গাইনি বিশেষজ্ঞ দেখাতে। এখন বাজে 5:45। 34 নম্বর সিরিয়াল নিয়ে বসে আছি। আমার পাশে বসা তানহা। মনের ভিতর কিঞ্চিত ভয় কাজ করছে। মনে মনে দোয়া করছি আমাদের দুজনের কারো যেন কোনো সমস্যা না থাকে। তানহা ডান পাশে বসা এক মধ্যবয়স্কী নারী। সামনে ও পেছনে আরও অনেক মানুষ ডাক্তার দেখাতে পরিবারের মানুষ নিয়ে এসেছেন। আমরাও যেমন সময় কাটছে না খেয়াল করলাম ফারজানার মতো দেখতে এক মেয়ে এলো মধ্যবয়স্ক আরেকজন মহিলার সাথে। মাথায় ওড়না দেওয়া, উজ্জ্বল শ্যামবর্ণ। ফারজানাও দেখতে শ্যামবর্ণ ছিলেন, আর তানা হলো ফর্সা। ফারজানার সন্ধান দিয়েছিল আমার ফুপু। বাবার কাছে এসে বলেছিলেন, ভাই তোমাকে ওই দিক সেদিক মেয়ে খুঁজতে হবে না, আমার জানা মতে খুব ভালো একটা মেয়ে আছে, শাওনের সাথে ভালো মানাবে। বাবা বললে, আগে দেখি তোর ভাইপো যদি পছন্দ করে তাহলে আর সেদিক দেখতে যাব কোন দুঃখে। সত্যি আর এদিক সেদিক দেখতে হয়নি। তানহাকে দেখে আমার পছন্দ হয়েছিল। বিয়ের পর আজ পর্যন্ত তার সাথে আমার কোনো মান অভিমান হয়নি। একজন আরেকজনকে খুব ভালো করে বুঝতে পারি। ফারজানার মতো দেখতে মেয়েটি দূরের চেয়ার থেকে আমার দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি লাগছে। অচেনা মানুষের দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে। আমি উঠে দাঁড়ালাম। তানহা জিজ্ঞাসা চোখে তাকালো। বললাম, তুমি বসো, আমি বারান্দায় একটু হাঁটাহাঁটি করি। সিরিয়াল পেতে বেশ দেরি হবে মনে হচ্ছে। আমি বারান্দার উদ্দেশ্যে রওনা দিলাম। বারান্দার গ্রিলের বাইরে এক টুকরো মাঠে ভরা, সবুজ দুব্বা ঘাসে ভরা। সেখানে গিয়ে আসন পেতে ঘাসে বসতে পারলে আরও ভালো হতো। শাওন, সাথে কি তোমার বউ? কথা শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি ফারজানা দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ যাকে ফারজানার মতো মনে করেছি সেই আসলে ফারজানা। আমি সহজ ভঙ্গিতে বললাম, হ্যাঁ, ওর নাম তানহা। সুন্দর নাম, দেখতে অনেক সুন্দর, দেখেছ? আমি বলেছিলাম না তুমি আমার চেয়েও সুন্দর বউ পাবে? হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছো, না দেখি উপায় আছে? তোমার অভিশাপ লেগে গেছে। কয়েক হাসপাতাল আর গাইনোকস্টিক সেন্টার ঘুরেও ফল পাচ্ছি না। কী সব বলছো? আমি অভিশাপ দিতে যাব কেন? কি হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর, এখনো সন্তানাদি হয় না। তাহলে আমাকে কে অভিশাপ দিল ফারজানা? আমিও তো তানহাকে এই জন্য ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। পরীক্ষা করে দেখো, দোয়া করি খারাপ কিছু যেন না ঘটে। আর আমাকে ক্ষমা করে দিও, তোমাকে কষ্ট দিয়েছি আমি। থাকো, সব ভালো আছো? সেটাই তো দেখতে পাচ্ছ, ডাক্তারের পেছন পেছন ছুটছি। আচ্ছা যাই হোক, তানহা একা বসে আছে, আমি যাই। ফারজানার কাছ থেকে বিদায় নিয়ে এসে দেখি তানহা মাত্র চেয়ারে বসতে যাচ্ছে। তাহলে সে এতক্ষণ কোথায় ছিল? আমার খোঁজ করতে বারান্দায় যায়নি তো? তার পাশে বসে ঠোঁটের কোণে হাসি রাখার চেষ্টা করলাম, কিন্তু তানহার চেহারা দেখে কিছু বুঝতে পারলাম না। সিরিয়ালে ডাক আসলো 34। আমি আর তানহা ডাক্তার চেম্বারে ঢুকলাম। আমাদের দুজনের কারো সমস্যা নেই, ডাক্তার মালিহা রশিদ বলেছেন। যে কোনো দিন হঠাৎ আমরা সুখবর শুনতে পারি। কিছু ওষুধ লিখে দিয়েছেন। 15 দিন পর আবার 2টা পরীক্ষা করলাম। রিকশায় বসে আছি। আমি আর তানহা বাড়ি যাচ্ছি। তানহা অন্যায় চোখের পানি মুছে। আমি অবাক হয়ে জানতে চাচ্ছি, তুমি কাঁদছো কেন? ডাক্তার কি বললো শোনোনি? আমি আজই আমাদের বাড়িতে চলে যাব। মানে কি তানহা, কি হয়েছে তোমার? এমনি চলে যাব। তুমি আমার কাছে এতদিন গোপন করেছো তোমার প্রেমিকা ছিল। আমি চুপ হয়ে গেলাম। তার মানে?
তানহা ডায়াগনস্টিক সেন্টারের বারান্দায় আমার আর ফারজানার কথোপকথন শুনেছে। আমার কি বলা উচিত ছিল বুঝতে পারছি না। তানহা, আসলে তুমি তো কোনোদিন জানতে চাওনি, তাই বলা হয়নি। আর একটাও কথা শুনতে চাই না আমি। আমি বলছি আমাদের বাড়ি যাব, আর এটাই সত্যি। আর একটাও কথা বললে এখনই রিক্সা থেকে নেমে যাব। আমি আর কথা বাড়াইনি। প্রকৃতি আমাকে নতুন এক পরীক্ষায় ফেলেছে। জানি না এর থেকে পরিত্রাণের উপায় কি। তানহা চিঠিস্ফুট তার বাবার বাড়ি চলে যায়। বাধা দিয়ে রাখতে পারেনি, কাল গিয়ে নিয়ে আসতে হবে। জানি না কিভাবে তার অভিমান ভাঙবে। ফারজানার সাথে দেখা না হলে এত কিছু হতো না। প্রাক্তনের অনুপস্থিতিতে যেমন কষ্ট দেয়, উপস্থিতিও কষ্ট অনুভূতি হয়। কষ্টের অনুভূতির আর এক নাম প্রাক্তন। বাবা বাড়ি নেই, গেছে হয়তো কোথাও। মিতু চলে গেছে তার শ্বশুর বাড়িতে। আমারও আজ কোনো কাজ নেই, পুরো বাড়িতে আমার একা। আমার মনের ভিতর যে ঝড় বয়ে যাচ্ছে, কারো কাছে বলে তেমন একটু হালকা হব তেমন কেউ নেই। হঠাৎ বাবার কথা মনে হলো। ১.৫ বছর আগে বাবা বলেছিল, আমার মতো তুইও একদিন একা হবি, তখন আমার কষ্টটা বুঝবি। আমি সত্যি এখন বুঝতে পারছি একাকিত্ব মানুষকে কত কষ্ট দেয়। সন্ধ্যা লাগলে আমি বিছানায় কাঁধ হয়ে আছি, অদূরে মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে। এমন সময় শুয়ে থাকা অনুচিত, উঠে নামাজ পড়ে নেওয়াটা উত্তম। বাইরে বের হয়ে নলকূপ থেকে উঁচু করার সময় বাবা বাড়ি ফিরলেন। আমাকে দেখে বললেন, নামাজ শেষ করে একটু শুনে যাস তো। আমি ঘাড় কাত করে সম্মতি জানালাম। বাবা দাঁড়িয়ে আছেন। আমার উজু শেষ হলো, তিনি শুরু করবেন। নামাজ শেষ করে বাইরে বের হয়ে দেখি বাবা ঘর থেকে বের হচ্ছেন। কাঁচা পাকা দাড়িতে বাবার বয়স বোঝা তাই ৪৫-৫০-এর মাঝামাঝি হতে পারে। আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। বাবা আমাকে উদ্দেশ্য করে অন্যদিকে তাকিয়ে বললেন, আজ না ডাক্তার দেখাতে গেলি? কি বলেছে ডাক্তার? আমি জবাবে বললাম, কোনো সমস্যা নেই বাবা। ডাক্তার বলেছে আমরা শীঘ্রই সুসংবাদ পেতে পারি। ভালো কথা, বৌমা কই? তা না, চিনিসপুর গেছে বাবার বাড়িতে। হঠাৎ বাবার বাড়ি গেল কেন? আর তোকে ছাড়া গেল কিভাবে? আমি এগিয়ে দিয়ে এসেছিলাম। বলল বাড়ির কথা মনে পড়েছে, তাই আর কিছু বলিনি। আমি যাইনি, কাল সকালে প্রোগ্রাম আছে আমার। বাবা আর কিছু বলেনি। আমি সকালে রওনা হব চিনিসপুর। রাত আনুমানিক কয়টা বাজে আমি জানি না। বোঝা যাচ্ছে মধ্যরাত। চারিদিকে নীরবতার আসন পেতে বসেছে। আমার আঁখিদয়ে নিদ্রা নেই। বিছানায় গড়াগড়ি করছি। কি যেন নেই, কি যেন নেই। তানহার সাথে আমার ১.৫ বছরের সংসার। অথচ তার জন্য কি এক মায়া জন্মেছে। একা থাকার কারণে ঘুম পাচ্ছে না। একটা রাতও পেরিয়ে যায়নি। অথচ একা থাকার কারণে বিছানায় কেমন ছটফট করছি। অথচ আমার বাবা 13.৫ বছর একা একা একটা দীর্ঘ রজনী পাড়ি দেন। ১.৫ বছর আগে বাবাকে একাকিত্ব ঘোচাতে বিয়ে করতে চাইছিল, আমি বাধা দিলাম। বোন ফোন করে এনে দল ভারী করলাম। লোকে কি বলবে, সমাজ কি বলবে ভাবলাম। কিন্তু একা একটি মানুষের দিনরাত কেমন করে কাটে সেটা কেন ভাবলাম না? সমাজে কি আমাদের মানসিক প্রশান্তি দিতে পারে, একাকিত্ব ঘুচাতে পারে? এই কথাগুলো কেন আগে বুঝলাম না? কেন যেন মনে হচ্ছে বাবার সাথে অন্যায় করেছি। শুধু বিয়ে করার অনুমতি নেই, নিজে তদারকি করে বাবার বিয়ে করানোর প্রয়োজন ছিল। আজ বিছানায় একা হওয়ার পর তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শ্বশুরের নাম শামসুল হক, দোলনার দোলে বই পড়ছেন। আমার ১.৫ বছরের বৈবাহিক জীবনে তিনি একবার গিয়েছিলেন আমাদের বাড়িতে। এত বই পড়তে পারে মানুষটা। আমাকে ঢুকতে দেখে বসা থেকে উঠলেন, দোলনার বই রেখে এগিয়ে এলেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা শাওন, তুমি আমার সাথে এখানে বসো কিছুক্ষণ। তানহা রাগ এখন চরমে। ঘরে যাওয়া বিপজ্জনক। তোমার শাশুড়ি যখন রাগ করতো, আমি চায়ের দোকানে গিয়ে বসে থাকতাম। আসো বসো এখানে। আমি কোনো কথা না বলে শ্বশুরমশাইয়ের সাথে গিয়ে দোলনার পাশে দাঁড়িয়ে আছি। তিনি আবার বললেন, কাল থেকে এখনো পর্যন্ত ভাত খায়নি, খুব রেগে আছে। ওর খালা পর্যন্ত খাওয়াতে পারেনি। বসো এখানে, এখন যাওয়ার দরকার নেই। আমি বসার সাহস পাচ্ছি না। হঠাৎ চোখের জল পড়ল ছাদের দিকে। তানহার খালা হাত ইশারায় আমাকে ডাকছে। দৃশ্যটি আমার শ্বশুরের চোখ এড়ায়নি। তিনি বললেন, যাও, তানহার খালার সাথে যেতে পারো। আমি যাওয়ার জন্য পা বাড়ালাম। এই রুমটি তানহার খালার। পরিপাটি একটা রুম। আমি বসে আছি চেয়ারে। তানহার খালা বলল, যেহেতু রাগ করে এসেছে, ২-১টা দিন থাক। তুমি না হয় থাকো। ২-১ দিন পরে তানহাকে সাথে নিয়ে যাও। খালা, রাগ করার মতো তেমন কিছু ঘটেনি। তানহা বলছে আমাকে, তুমি নাকি আগের সম্পর্কের কথা গোপন করছো। সে কখনো জানতেই চায়নি। আমি ইচ্ছে করে কিছু বলিনি। এই সাধারণ বিষয়টা নিয়ে এত রেগে যাবে ভাবিনি। চিন্তা করো না বাবা, আমি ওকে বোঝাবো। এমন সময় তানার আগমন। দরজার কাছে দাঁড়িয়ে, মা তুমি ওকে চলে যেতে বলো, আমি যাব না ওর সাথে। কথাটুকু বলে স্থান ত্যাগ করলো। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, খালা, তানহা আপনাকে মা বলে ডাকে? বেশিরভাগ সময় মা ডাকে, হঠাৎ হঠাৎ খালা ডাকে। তাহলে আমিও আপনাকে মা ডাকি? আমারও তো মা নেই। অবশ্যই ডাকবে, আমি তো তোমাদের মায়েরই মতো। আপনি আমার সত্যিকারে মা হবেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বুঝলাম না বাবা। না মা, কিছু না। আমি আজ আসি তাহলে। তা না,
আজই যাবে না? বুঝাই যাচ্ছে। থেকে যাও আজকে। তানহার সাথে তো কথা বললে না। না থাক, কাল পরশু না হয়। বাইরে বেরিয়ে আসতে শ্বশুরমশাই ডাকলেন। এগিয়ে গেলাম। তিনি জানতে চাইলেন রাগ কিছুটা কমেছে। আমি ঘাড় নাড়লাম। তিনি আবার বললেন, জানতাম রাগ ঠিক ওর মায়ের মতো। ঠিক আছে বাবা, আমি আসি আজ। জরুরি কাজ আছে, কাল পরশু না হয় আরেকবার আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে আমার সালাম দিও। আমি শ্বশুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাব, পিছন ফিরে দেখি তানহার খালা দাঁড়িয়ে আছে। যাকে মা বলে ডাকার অনুমতি চেয়েছি, চেহারার দিকে তাকালে মায়ের মতো অনুভূতি তৈরি হয়। আমার হঠাৎ কি যেন মনে হলো আমি গেট পেরিয়ে বেরিয়ে আসতে পারিনি। ফিরে গেলাম মায়ের কাছে। তিনি কিছুটা অবাক হলেন। আমি গিয়ে ওনার হাত ধরে বললাম, মা বেয়াদবি নিবেন না। তখন কথাটা বলতে গিয়েও থেমে গেছি। আমি কথাটা আবার বলতে চাই। মায়ের চেহারা বিস্ময়। তিনি বললেন, কি কথা বাবা? মা, তানহাকে আপনি ছোট থেকে মায়ের আদর দিয়ে বড় করেছেন। সে আমাদের বাড়িতে যাওয়ার পর থেকে আপনি একা হয়ে গেছেন। তানহা নিজেও আপনার কথাই বলতে থাকে। আমি বাড়িতে না থাকলে একা থাকে। বলেছিলাম কি, আমার তো মা নেই। তানহা এই বাড়িতে মা রেখে আমাদের বাড়িতে বউ হয়ে গেল। আপনিও আমাদের বাড়িতে চলেন। আপনার দুটো সন্তানের কাছে থাকবেন। আপনি আমাদের সত্যিকারের মা হয়ে যান। তিনি এক কদম পিছিয়ে গেলেন। বললেন, এসব কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। এটা অসম্ভব। কোনো অসম্ভব নয়। আপনি একটু ভেবে দেখবেন। আপনি আমাদের বাড়িতে গেলে আমাদের দুজনকে মাকে কাছে পাবেন। তিনি আর কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। আমি আর দেরি করিনি। মাথা নিচু করে বেরিয়ে এলাম বাড়ি থেকে। পরদিন দুপুরে আমি আর বাবা একসাথে ভাত খাচ্ছি। একটু পর পর বাবার চেহারার দিকে তাকাই। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে আর মিতুকে আগলে রেখেছেন। নিঃসঙ্গ একাকী হয়ে গেছেন মানুষটা। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? বাবার কথা শুনে যেন বাস্তবে ফিরে এলাম। হঠাৎ বলে ফেললাম, বাবা, তুমি এবার একটা বিয়ে করো। বাবা আমার কথা শুনে মুখের ভাত চিবাতে দেরি করছেন। প্লেটের ভাতে আঙ্গুল নাড়াচ্ছেন। তারপর গ্লাস থেকে একটু পানি খেয়ে বললেন, হঠাৎ কি হলো তোর? বিয়ের কথা আসছে কেন? বিয়ে তোমরা আগেই করার দরকার ছিল বাবা। আমি বুঝতে পারিনি। এবার সত্যি তুমি একটা বিয়ে করো। আমি নিজেই যাব সেই বিয়েতে। আরে তার হয় কি? মানুষ কি বলবে? এই বয়সে আর বিয়ে করার দরকার নেই। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না। বিয়ে তোমাকে করতে হবে। তোর যে রঙের কথা। কথাটুকু বলে বাবা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠলেন। অন্য সময় হলে বাবা নিশ্চয় আরেকটু ভাত নিতেন। বিয়ের কথা শুনে বাবা কিঞ্চিত লজ্জা পেলেন। হতেও পারে। মনুষ্য মনে আনন্দ, বেদনা, ভয়, হতাশার মতো লজ্জাও থাকাটা স্বাভাবিক। আমার ফোন বেজে উঠল। ফোন করলেন শ্বশুর। আমি রিসিভ করে সালাম দিলেন। তিনি বললেন, বাবা তুমি একটু আমাদের বাসায় আসো তো, খুব জরুরি। আমি আসছি বলে ফোন রাখলাম। ভাবছি কি এমন জরুরি তলব, তানহা কি আসতে রাজি হয়েছে শেষ পর্যন্ত? পুকুরের বড়শি পেতে বসে আছেন শ্বশুর। আমি গিয়ে সালাম দিলাম। তিনি পাশে চেয়ারে ইশারা করে বসতে বললেন। চেয়ারটি মনে হয় তিনি আগেই এখানে এনে রেখেছিলেন। ছোট্ট একটা লাল বালতি রাখা পাশে। কিন্তু কোনো মাছ ধরা পড়েনি এখনো। আমি ভাসমান ছোট্ট কাঠির দিকে কৌতূহল নিয়ে তাকালাম। মনে হচ্ছে পুঁটি মাছ ঠোকরাচ্ছে। কাঠির পানির নিচ দিকে গেলেই তিনি বড়শি টেনে তুলবেন। আসলে বাবা, তোমাকে যে কারণে ডেকেছি, তানহার সাথে সকালে কথা বললাম। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি ওনার কথায় মনোযোগ দিলাম। তিনি এবার বলতে লাগলেন, তানহার খালাকে আমি সবসময় নিজের বোন মনে করতাম। তানহার মা যখন ওর বোনকে প্রথম এই বাড়িতে নিয়ে আসেন, সেদিন সে বলেছিল, ভাই, আমার কোনো বোন নেই। আপনি আমার ভাই। তানহার কোনো মামা নেই। যাই হোক, তুমি মনে হয় তানহার খালাকে বিয়ের সংক্রান্ত কিছু বিষয়ে কিছু বলেছ। সে আমাকে কিছু বলেনি। তানহা বিষয়টা জানিয়েছে, বলেছে। তানহা, এবার তুই আর রাগ করে থাকিস না। শাওনদের বাড়িতে যা। তোকে না পেয়ে সে খুব একা। এমনি এই বয়সে আমাকে তার বাবার সাথে বিয়ে দিতে যাচ্ছে। তুই আর রাগ করে না থেকে শাওনকে ফোন করে তার সাথে যা। তানা উত্তেজিত হয়ে বলল, মা, এটা আমিও চাই। তোমাকে ছাড়া ওই বাড়িতে একা একা লাগে। তুমি রাজি হয়ে যাও না, আমি বাবার সাথে কথা বলবো। তানহার খালা বলেছে, এই বয়সে আমার এত রং নাই। সন্তান না হওয়ার জন্য সংসার ভাঙলো, এই বয়সে আবার সংসার। তানহা তার খালাকে জড়িয়ে ধরে বলেছে, এটাই তো ভালো হয়েছে মা। আমার কোনো ভাই বোন হবে না, সব আদর আমি পাবো। সে যাই হোক, তুমি যে এই প্রস্তাব দিয়েছ, তোমার বাবা কিছু জানে? আমি শ্বশুরের দীর্ঘ কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। নিজের বাবার বিয়ের জন্য একজন নারীকে সরাসরি প্রস্তাব দিয়েছে, আর সেই বিষয়টা শ্বশুর জেনেছে তানহার মুখ থেকে। আমি বললাম, বাবাকে বলেছি সে বিয়ে করার জন্য, আমি পাত্র দেখব, কিন্তু পাত্রী যে এই বাড়িতে এটা বাবা জানে না। সমস্যা নেই, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু মা রাজি হয়েছে তো? শ্বশুরমশাই বড়শি টানলেন। মাছ বড়শিতে লেগে একটু উপরে উঠে টোপ খেয়ে পড়ে গেল।
বড়শি কাছে এনে খাবার লাগিয়ে আবার পানিতে ফেললেন। তারপর বললেন, আমি আর তানহা বললে রাজি না হয়ে পারবে না, তুমি তোমার বাবার সাথে কথা বলো। ঠিক আছে, আচ্ছা যাও এবার ঘরে। আমার সাথে কথা হয়েছে, এসব যেন তানহার খালা বুঝতে না পারে। তানহার সাথে এখন কথা বলতে পারো, ওর রাগ মনে হয় কমেছে। তানহা ছাদে দাঁড়ানো, আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার উপস্থিতি টের পেয়ে তানহা নিচে নামতে চাইলো। আমি দ্রুত বললাম, থামো, মায়ের বিষয়ে একটু কথা বলি। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি গিয়ে বাবার সাথে কথা বলো। আর খালার বিয়ের কথা বলে ভেবো না আমি তোমার বাড়িতে যাব, আমি আর যাব না। অনেক হয়েছে তা না? মানুষ শুনলে হাসাহাসি করবে। একজন মানুষ এই যুগে সম্পর্ক থাকতেই পারে। তুমি তো কোনোদিন জানতে চাওনি আমার সম্পর্ক আছে কিনা? আমি ইচ্ছে করে বলতে যাইনি। হঠাৎ শুনে তোমার অভিমান হতে পারে। তাই বলে আমার বাড়িতে যাবে না তুমি? এমন বড় কিছু তো হয়নি। সম্পর্ক নিশ্চয় এত ঠুনকো নয়। তা না কিছু না বলে ছাদ থেকে নেমে গেল। তবে তার মন যে কিছুটা গড়েছে সেটা বোঝাই যাচ্ছে। ১ সপ্তাহ পর বাবার সাথে তানহার খালার বিয়ে হলো। আমাদের এখন থেকে ৪-৫ জন গিয়েছে। ওখানকার ২-৪ জন উপস্থিত ছিল। ঘরোয়া পরিবেশে বিয়ে হলো। বাবার বিয়ের দিন আমি আমার শ্বশুরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, নিঃসঙ্গ জীবন কাটানোর চেয়ে আপনিও একটি বিয়ে করে নেন। আমার কথা শুনে তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন। ঘরের বইগুলোর দিকে আঙুলে ইশারা করে বললেন, আমাকে তোমার নিঃসঙ্গ মনে হয়? বউ অথবা বই, যেকোনো একটার সাথে থাকলে তুমি কখনো নিঃসঙ্গ হবে না। এই বিয়ে নিয়ে মিতু ১ম এ রাজি ছিল না। যদিও ১ম বার তো আমি মিতুকে ফোন করে ডেকে এনেছিলাম বাবার বিয়ে বন্ধ করার জন্য। আবার সেই আমি বিয়ের ব্যবস্থা করেছি দেখে মিতু কিছুটা অবাক হলেও শেষ অবধি রাজি হলো। যদিও মিতু রাজিতে কোনো কিছু যায় আসে না, বাবা যেন তরুণের মতোই লাজুক। আমার চোখ পড়তেই অন্যদিকে তাকিয়ে ফেলে আর ঠোঁটের কোণায় প্রশান্তির মুচকি হাসি। সবই ঠিক ছিল, সমস্যা শুধু একটাই। তানহা এত কিছুর পর আমার সাথে আমাদের বাড়ি আসেনি। মুখ উল্টিয়ে বলেছিল, দেখি তোমরা বাড়ি না গেলে কি হয়। কিন্তু আজ তানহার আগমন দেখে কিছুটা অবাক হতে হলো। আমাকে খবর না দিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ির উঠানে এসে উপস্থিত। মা ঘর থেকে বের হবে তানহাকে জড়িয়ে ধরলেন। তানহা আমার দিকে তাকিয়ে বলল, তুমি ভেবো না তোমার কাছে এসেছি, আমি মায়ের কাছে এসেছি। আমি আর কিছু বলিনি। মনে হয় ওর অজুহাত দেখে হাসি পেল। যখন ঘরে চলে যাচ্ছিলাম তখন তানহা মাকে বলল, মা, তোমার ছেলেকে বলো আমাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। তুমি মনে হয় নানি হবে। আমি থমকে দাঁড়ালাম। পেছন ফিরে তাকিয়ে দেখি তানহার চোখে মুখে খুশির জোয়ার। আমার চোখের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দিয়ে বোঝাচ্ছে ঘটনা সত্যি। বাবা বেরিয়ে এলেন ঘর থেকে। আমাদের আনন্দে তিনিও শরিক হলেন। এখন আর আমরা কেউ একা নই। আমি একা নই, বাবা আর একাকিত্ব দিন গুনে না। আমাদের ৪ জনের পরিবারে আরও একজন অতিথি আসবে। এই খবর খুশি যেন এমনি করে সবসময় আমাদের জীবনে সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।